ব্যবসা আপনার মাথার মধ্যে ছিল, কিন্তু আসলে ব্যবসাটা যে গুছিয়ে করতে হয় এই ব্যাপারে আপনার কিছু শিক্ষার অভাব ছিল, বুঝাই যাচ্ছে। জি স্যার, একটু বলেন। সেটা স্যার যখন ওই যে বললাম যে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেল, তখন এর ভিতরে আমি কিছুদিন মাথায় এই জিনিসটা কাজ করতেছিল যে কি করলাম। আসলে তখন তো আপনার মতো এরকম গাইডলাইন কেউ ছিল না, আর পরিবারও চাচ্ছিল না যে আমি বিদেশে কাজের পাশাপাশি এটা করি, তো আমি গোপনে এটা করি। তারপরে এই কিছু কাজ আমি তখন করতাম স্যার, সেটা হচ্ছে কি যে বাংলাদেশের কিছু নিউজ পোর্টালে আমি কিছু কন্টেন্ট দিতাম উইদাউট বেনিফিট, আমি কারো কাছ থেকে কখনো কোনো টাকা নিইনি। jagonews24.com, ঢাকা টাইমস, তারপরে বাংলা টিভি, নিউজ 10, 10 দিগন্ত, তরুণ কণ্ঠ, উদ্যোক্তা কণ্ঠ, এগুলোতে আমি বেশ কিছু কন্টেন্ট দিতাম। তো সেই সুবাদে বাংলাদেশ হাই কমিশনের বিভিন্ন নিউজগুলো আমি কাভার করতাম। তো বাংলাদেশ হাই কমিশনের সাথে ভালো একটা সম্পর্ক আমার হয়, আর সেখান থেকেই পরিচয় হয় মরিশাস কান্ট্রি অ্যাম্বাসেডর হাফিজ ভাই। তো হাফিজুর রহমান হাফিজ ভাই এবং আল মামুন ভাই, তাদের সাথে একটা কানেকশন ভালোভাবে হয়। তো একদিন হাফিজ ভাই আমাকে বললেন যে মিনা ভাই, আপনি তো অনেক দৌড়দৌড়ি করতেছেন, আপনি স্যারের এই জিনিসগুলো দেখেন, এখানে শেখার অনেক কিছু আছে। তো এটা তো আমি দেখি, বাট আমি তো কখনো ভাবিনি, ফলো করি তো, আমি দেখি তো এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন হয়তো সপ্তম অষ্টম ব্যাচ থেকে আমি ফলো করি, কিন্তু ওইভাবে হয় না, কাজের ব্যস্ততা, কোম্পানির কাজ, নিজের এই রেস্টুরেন্ট, পরে হালিমের ব্যবসা। স্যার একটা বিষয় আমি আপনাকে বলি, এর ভিতরেই কিন্তু আমি হালিমের ব্যবসাটাতে খুব সুন্দর একটা টার্নিং পয়েন্টে চলে আসলাম। প্রতি সপ্তাহে শনিবার রবিবার হালিম বিক্রি করলে 2 দিন আমার 6,000 রুপিয়া আসতো সর্বনিম্ন। ওই 4 জন লোক রাখতাম বেচা কেনার জন্য, তাদের দেওয়ার পরেও আমার 5-6 হাজার টাকা আসতো। তো আমার হাতে হালিম পড়ে গাড়ির ভিতরে পুড়ে গেল। তারপরে থেকে আমি মানে কি বলবো, যে আগে ফুটবল খেলে 2 মাস হসপিটালে ঘরে বসা, তারপরে আবার আসলাম ডিউটিতে, সেই সময় হালিম পড়ে গেল হাতে, একবারে বাম হাতটাতে এখান থেকে এই পর্যন্ত চামড়া চলে গেছিল। তো আমি বেসিক্যালি বেশিরভাগই শার্ট আমি খুব কম পরি, টি শার্ট পরি সবসময় বেশিরভাগ। তখন তো আমি বডি বিল্ডিংও করতাম। তো এই ফুল শার্ট পরে ব্যান্ডেজ করে আমি ডিউটিতে গেছি। তো ডিউটি থেকে আসে যখন ব্যান্ডেজ খুলে এভাবে মাথার উপরে হাত রেখে করছি, তো আমার মামি আমাকে খুব ভালোবাসতো। তো উনি ভিডিও কল দিলে, আমি ভিডিও কলে দেখলাম। তো মামি দেখে আমি হাত সরাই ফেলেছি, বলছেন আমি হাতটা দেখাও কী হয়েছে। তো দেখাইলে পরে তখন আমার মানে কষ্টে যে আমি নিজে কিছু একটা করতে চাচ্ছি, বা তখন কিন্তু আমি পুরোপুরি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনকে ফলো করতেছি এবং এটাকে ট্রাই করতেছি যে হ্যাঁ এইভাবে আমি কিছু একটা করে আগাবো সামনের দিকে। তো কষ্টে যখন আমি কান্না করছি, তখন মামি মনে করছে যে আমার পরিবার থেকে বোধহয় আমাকে প্রেশার ক্রিয়েট করে টাকার জন্য, অথচ আজও পর্যন্ত আমার পরিবার কখনো বলে নাই যে তুমি 2টা টাকা দেও বাড়িতে, আমার ভাইরা কখনো বলে নাই। বাট আমি নিজে কিছু করবো, আমার আগে থেকে মাথার ভিতরে এইগুলো। আর যখন আপনার সেশনগুলো দেখি তখন তো আরও বেশি যে না, আমি অভিভাবক পেয়ে গেছি, এখান থেকে শেখার এবং এখান থেকে সাহস সঞ্চার করে আমি এগিয়ে যাব। তখন এই হালিমটা বিক্রি করার যে টাকা আর আমার বেতনের টাকা অ্যাডজাস্ট করে প্রথমে 1,63,000 টাকা দিয়ে আমি মিনা ফ্যাশন শুজ শুরু করি। স্বপ্ন ছিল ফার্মেসি করব, বাবার মৃত্যুর পরেও যেন বাবার একটা ঐতিহ্য থাকে যে বাবা ডাক্তার ছিলেন, কিন্তু আমার ভাই কিছুদিন রাজি হলেন না। উনি বললেন যে ফার্মেসিতে কিছু অবৈধ উপার্জন আসে, আমরা অবৈধ উপার্জনের ভিতরে যাবো না। তখন আমি বললাম যে তাহলে আমি ফ্যাশন হাউসে জব করছি, গার্মেন্টস আইটেম নিয়ে বুঝি, তো আপাতত আপনি এটা নিয়ে শুরু করেন। তো শবে বরাতের 2-3 দিন আগে, শবে বরাতের দিন উদ্বোধন হলো, মিলাদ হল, আমি শুরু করলাম 2018 সালেই। তারপরে আর কি 19 সালে স্যার। তো এই পর্যন্ত আপনার সেশন দেখতে 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 আমার মনোবল আরও বাড়লো। তখন থেকে চিন্তা করতাম যে আরও একটা কিছু করব এবং করে দেশে যাব। কিন্তু স্যার এর ভিতরে দুঃখজনক বিষয় যে যখন আপনি করোনায় আক্রান্ত ছিলেন, সে সময় আমি এসেছিলাম করোনায়, খুবই খারাপ অবস্থা ছিল, আর যেটার ইফেক্ট এখনও আমার ভিতরে আছে, যার জন্য আমি এখনও চিকিৎসাধীন। আর মরিশাস থেকে কিছুতেই তারা ধরতে পারছিল না যে আমার কি সমস্যা। বাংলাদেশ হাই কমিশন এবং মরিশাস কান্ট্রি অ্যাম্বাসেডর হাফিজ ভাই তারা বহুত চেষ্টা করছে আমাকে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ট্রিটমেন্ট করানোর জন্য, কিন্তু বহুত ব্যয়বহুল। একটা সিটি স্ক্যান করতে যদি বাংলাদেশের 50-60 হাজার টাকা খরচ হয়, আমাদের ইনকামে তো হবে না। তো পরে হাই কমিশনার আমাকে বললেন যে মুজাহিদ আপনি দেশে চলে যান। এর আগে যে বিষয়টা স্যার, যে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যে পাওয়াটা, সেটা হচ্ছে যে আমি একদিন জিমে গিয়ে যখন এই সব আমার ভাইয়ের অনুরোধে হালিম টালিম সব বন্ধ করে দিলাম, এখন আমার ওই মিনা ফ্যাশন শুজকে নিয়ে পরিকল্পনা। তো তখন আমি বডি বিল্ডিংয়ে করলাম। আমার তিউনিশিয়ান বস বললেন যে মুজাহিদ তুমি ম্যাক্সিমাম টাইম অসুস্থ হও, তুমি জিম করো কন্টিনিউ। তখন জিম শুরু করলাম। তো জিমে থাকতে থাকতে সৌদি আরব কান্ট্রি অ্যাম্বাসেডর লাবলুর রহমান, উনি একটা গ্রুপ করছিলেন গানে গানে বন্ধনে একটা এরকম। তো সেটার সাথে মাহবুব ভাইও ছিলেন, জাহাঙ্গীর খান ভাইও। তো
তো হঠাৎ করে ওই দিন জাহাঙ্গীর খান ভাইয়ের সাথে আমার পরিচয়, এবং সে পরিচয় দেওয়ার পরে উনি ফরিদপুরের কথা বললেন যে মিনা ভাই কি ফরিদপুরে যুক্ত আছেন? আমি বলছি আমি তো জানি না ফরিদপুরে মেসেঞ্জার গ্রুপ আছে কিনা। তো ওই দিনে যখন ফরিদপুরে যুক্ত করলেন, সত্যি কথা হচ্ছে সেদিন থেকে আমার লাইফ চেঞ্জ। যে ফরিদপুরে MMC রাজীব ইসলাম ভাই, আসাদ রহমান ভাই, মেহেদি হাসান ভাই সহ আমির ফয়সাল মোসাফির ভাই, ফারজানা খানম জিতু, যারা তৎকালীন সময় ছিলেন পুরান, তারা সেই রাতেই আমাকে অভিনন্দন করার জন্য অনেক রাতে মিটআপ আয়োজন করলেন, এবং সেখান থেকেই আমার অনুপ্রেরণা। এবং জাহাঙ্গীর খান ভাই এবং ওনারা বললেন যে আপনাকে এই মাসের মধ্যে SOD তে আসতে দেখতে চাই, আপনি বিভিন্ন পত্রিকায় কন্টেন্ট লেখেন, আপনার লেখা তো ভালো। তাই আমি বললাম যে মাস কেন, এই সপ্তাহের ভিতরে নিয়ে আসবো। তো ওই সপ্তাহে আমি SOD হই, এবং ওই মাসে আমি 6 বার বরাবর SOD হই। তো ওই SOD থেকেই, ওখান থেকেই 1 মাসে 6 বার SOD হওয়ার পরেই তা দ্বিতীয় মাসে কিন্তু আমার বাবা মারা গেলে আমি একেবারে ভেঙে পড়ি। ভেঙে পড়ার পরে থেকে দুর্বলতা কাজ করে, এবং তারপরে আমার বাবা মরার পরেই স্যার বোধহয় আপনি আমাকে যেই মিটআপে আমাকে নিয়ে মরিশাস টিম খুব আবেদন করছিল যে কান্ট্রি অ্যাম্বাসেডর হিসেবে, আপনি সেই মিটআপে আমাকে কান্ট্রি অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছিলেন। তো তারপরে থেকেই আমার লাইফের চেঞ্জ, এই যে কথা বলে এত কথা বলছি। এবং মরিশাসে স্যার আপনি জানি না অনেকেই দেখেছেন আমাদের প্ল্যাটফর্মের, আমি অনেক প্রোগ্রাম আমি সঞ্চালনা করেছি। আমি হাই কমিশনারের প্রোগ্রাম পর্যন্ত সঞ্চালনা করেছি। অনেকেই সঞ্চালনা করে উঠে যাওয়ার সময় আমার হাত ধরে বলেছে যে ভাই আপনি কি এইগুলো করতেন দেশে? আমি বলছি না, এটা নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন আমাকে দিয়েছে, সেখান থেকে আমি শিখেছি। আর সত্যিকার অর্থে খুবই ভালো লাগে যে এই প্ল্যাটফর্মে যদি না আসতাম, এত বড় প্ল্যাটফর্ম, এই যে আমার রাগ নেই এখন। আমি বিদেশ থেকে বাড়িতে আসি, চিকিৎসা হব, আবার বিদেশে যাব, বাট দেশে আসছি, সুযোগ পেলাম। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ফরিদপুর জেলা অ্যাম্বাসেডর আসাদ রহমান ভাইকে, যে ওনার রানিং বিজনেস ভাঙ্গা ট্রাভেলসে আমাকে সুযোগ করে দিয়েছে একজন পার্টনার হিসেবে। এবং যেটা আপনার হাত ধরে স্যার অল্প কিছুদিনের মধ্যে উদ্বোধন করবো আমরা বনানীতে, যেটা আগে থেকে বলে রাখলাম। তো এই পর্যন্তই স্যার আসছি, আর স্ট্রাগল করেছি যে নিজের মতোই। আর যতক্ষণ থেকে সাহস এবং আসছে যে এই পর্যন্ত, এই ভাঙ্গা ট্রাভেলসে যখন আসবো, আমার ভাইরা কিন্তু এগ্রি ছিল না। কিন্তু আপনাকে আমি একটা লাইভ অনুষ্ঠানে পরামর্শ দিতে চাই। আপনার পুরো গল্পে আমি যেটা শুনলাম, আপনি গার্মেন্টস লাইনে ব্যাপক এক্সপার্টিস অর্জন করেছেন, আপনার বসরা খুবই প্রশংসা করেছিল, আপনি অনেক মানুষকে শিখিয়েছেন। সো আপনি ওই লাইনে ট্রাই করেন, সেখানেও আপনার ভালো করার সম্ভাবনা আছে। আসলে স্যার আমি এখন বেসিক্যালি অনেক বছর গার্মেন্টস সার্ভিস করলাম, এখন নিজে উৎপাদন করবেন সেটা নিয়ে পরিকল্পনা আছে। যেহেতু এখন আমি মিনা ফ্যাশন শুজ, আমার স্বপ্ন ছিল যে যখন ফ্রিল্যান্ডার থেকে যখন চলে যায় ফ্রিল্যান্ড থেকে, তখন ফ্রিল্যান্ডের স্যার বলছিলেন যে তুমি তো দেশে এসে চাকরি করবা না, তুমি শোরুম করবা। আমার টার্গেট ওটাই ছিল, এবং একটা শোরুম করছি, আরও করবো ইনশাল্লাহ, আশা করছি। তবে গার্মেন্টসের যে বিষয়টা হচ্ছে স্যার, এখন আমার সম্পূর্ণ আমার শারীরিক উপরে যদি আমি সম্পূর্ণ ফিট হই, তারপরে আমি এই স্বপ্নটা দেখব। যেহেতু যথেষ্ট সুন্দর পরামর্শ দিয়েছেন, বাট আমার যে সমস্যাটা এখন হচ্ছে, আমি যদি সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে এই পরিকল্পনা আমার থাকবে। অবশ্যই আমি এই পরিকল্পনা নিয়ে আসছি যে, এবং চলছি যে ইনশাআল্লাহ আজ থেকে 2, 4, 5, 10 বছর পর আমার অধীনে 200-500 লোক কাজ করবে, আমি মানুষের জন্য কাজ করব। আর সবসময় স্যার আপনার একটা জিনিস আমার ভালো লাগে বেশি, সবচেয়ে বেশি মানুষের জন্য যে কাজ করাটা, এটা আমার বাবা করতেন সব সময়। আমাদের অত্র অঞ্চলে আমার বাবার এই নামটা আছে, এবং এখন আমি বেশ কয়েক বছর এই কাজটা করি মানুষের জন্য। আমার ইনকামের 30% আমি অসহায়দের দিয়ে দিই, সবসময় দিয়ে দেই। আর এখনও সেই স্বপ্ন আছে। আমার পরিবারও ঠিক এরকমই, সবাই এরকম। এখন আমার পরিবার থেকে অনেকেই গর্ব করে আমাকে নিয়ে, যে ও বাবার মতো হয়েছে। আমার ভাইয়েরা খুবই করে, আমার ভাতিজি, যে আমার কাকু দাদার মতো হয়েছে, সবাই। আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগে যে ইনকাম হোক আর না হোক, এই যে একটা প্রশংসা, মানুষের ভালোবাসা, দোয়া, এটা অনেক বড়, এটাই অনেক বড় কিছু। যেটা আপনি বলে থাকেন যে জীবনে একজন মানুষের ভাগ্য পরিবর্তন, ইনশাল্লাহ এটা অনেক দোয়া থাকলো। ইনশাল্লাহ আপনি এগিয়ে যান, আপনার শরীর ঠিক হয়ে যাক, আপনার অনেক কর্মদক্ষতা, যোগ্যতা আছে, সেগুলোকে আপনি ব্যবহার করে আপনি আরো বড় ব্যবসায়ী হন, এইটুকু দোয়া থাকলো।